আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই সংবাদ শিরোনাম। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন এনসিসিসির, থাকছে না গ্রেডিং। বিদেশি উচ্চশিক্ষায় বিড়ম্বনায় পড়বেন শিক্ষার্থীরা, বলছেন গবেষকরা। সতর্কতা ও স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর, দুর্নীতির সাথে জড়িতদের ছাড় নয়। আওয়ামী লীগ অন্য কোনো দেশের দাসত্ব করে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। ভারতের সাথে সমঝোতা চুক্তি বাংলাদেশকে পরনির্ভরশীল করবে, বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। পেনশন স্কিম নিয়ে একটি স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরকারের মুখোমুখি দাঁড় করিয়েছে বলে জানান আন্দোলনকারীরা। পেনশন স্কিমের প্রজ্ঞাপন বাতিল সহ 3 দফা দাবি না মানলে আন্দোলন চলতে থাকবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বৈষম্যমূলক প্রত্যয় পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক সকল কার্যক্রম রেখে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখা হবে। যারা এখানে ঘাপটি মেরে রয়েছে তাদেরকে আমাদের সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিচ্ছে। অতীতে শিক্ষকদের আন্দোলন হলেও ক্লাস পরীক্ষা বা একাডেমিক কার্যক্রম থেকে কখনো কর্মবিরতি পালন করেননি শিক্ষকরা। তবে পেনশন স্কিম বাতিলের দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ করে দেয়ায় অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এদিকে কর্মসূচির প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন স্কিমকে দুরভিসন্ধিমূলক বলে মনে করে বক্তব্য দেন। আমরা 65 বছর বয়সে অবসরে যাই, সরকারি কর্মকর্তারা যান 59 বছরে। নমিনির কি ব্যবস্থা আছে তার কোনো ব্যাখ্যা নাই। বৈশাখী ভাতা, অন্যান্য অ্যালাউন্সেস, ফেস্টিভ্যাল যে অ্যালাউন্সেস আছে সব কেটে নেবেন। এত অধিকার আপনাদের অর্থ মন্ত্রণালয় কে দেয়? সব কাটবেন, কাটতে কাটতে কোথায় নিয়ে যাবেন? রাজধানীর মতো সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও চলছে শিক্ষকদের কর্মবিরতি। বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ সকল কার্যক্রম। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া না গেলে আন্দোলন চলবে বলে জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ডক্টর নিজামুল হক ভুইয়া। সরকারের পক্ষ থেকে অদ্যাবধি আমাদের সাথে কোনো আলোচনা করা হয় নাই। আলোচনা করলে তো আমরা আলোচনা যাব, কথা বলবো, আমাদের দাবি আমরা উপস্থাপন করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বললে, আমরা ওনাকে বোঝাতে পারলে আশা করছি যে আমাদের প্রধানমন্ত্রীর হাত দিয়েই আমাদের শিক্ষকদের মর্যাদা আমরা ফেরত পাবো। এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদানে ক্ষতি হচ্ছে স্বীকার করে তিনি বলেন, পরবর্তীতে অতিরিক্ত ক্লাস নিয়ে তা পুষিয়ে দেয়া হবে। যে কায়েমি স্বার্থান্বেষী মহল কারা আমাদের কাছকে এই জায়গায় নিয়েছে, তারাই এটার জন্য দায়ী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসিসি। পারদর্শিতার ভিত্তিতে 7টি স্কেলে শিক্ষার্থীদের ফলাফল দেওয়া হবে, থাকছে না গ্রেডিং বা রোল নাম্বার। গবেষকরা বলছেন, এই পদ্ধতির ফলাফল বিদেশে উচ্চশিক্ষা কিংবা চাকুরির ক্ষেত্রে বিড়ম্বনায় পড়বেন শিক্ষার্থীরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নতুন শিক্ষাক্রম চালুর পর ধাপে ধাপে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে নীতি নির্ধারকদের। শিক্ষাবর্ষের 6 মাস যাবার পর পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করল শিক্ষা মন্ত্রণালয়। ফলাফল নির্ধারণের জন্য একটি ফর্মুলা তৈরি করেছে এনসিটিবি। প্রতিটি বিষয়ে থাকবে 5টি পারদর্শিতা সূচক বা পারফরমেন্স ইন্ডিকেটর পিআই। সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পিআই বিয়োগ করে 100 দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করলে ফলাফল বের হবে।
উদাহরণস্বরূপ কোনো শিক্ষার্থী যদি 5টি পিআইয়ের মধ্যে 3টিতে সর্বোচ্চ, 1টিতে মধ্যম ও 1টিতে সর্বনিম্ন সূচক পায়, উপরের ফর্মুলা অনুযায়ী সে 40 নম্বরের স্কেল পাবে। এভাবে 7টি স্কেলের মাধ্যমে শিক্ষার্থীদের সামষ্টিক অবস্থান জানিয়ে দেওয়া হবে। যেহেতু কম্পিটেন্সি বেসড কারিকুলাম, সুতরাং এই সবগুলো বিষয় মিলে সে এই অবস্থানে আছে সেরকম জায়গা নাই। প্রত্যেকটা বিষয় কেন্দ্রিক 7 পয়েন্ট স্কেলে সে কি অবস্থানে আছে। শিক্ষা গবেষকরা বলছেন, উন্নত দেশগুলোতে গ্রেডিংয়ের মাধ্যমে মূল্যায়ন হয়। বাংলাদেশের এই পদ্ধতি তাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে সংশয় আছে। যখন আমরা আমাদের স্কেলের মূল্যায়ন পাব, তখন ওই স্কেলের মূল্যায়নের সার্টিফিকেট নিয়ে উন্নত বিশ্বের অথবা যে কোনো দেশে গেলেই তারা তো এক ধরনের হোঁচট খাবে। যদি তাদের সিজিপিএ থাকে আর আমাদের যদি সিজিপিএ না থেকে আমাদের স্কেলে থাকে, তখন এই স্কেলগুলোকে তারা আবার ফিরিয়ে দিবেন অথবা বলবেন যে আমাদের পদ্ধতি অনুযায়ী তোমরা এগুলো ইকুইভ্যালেন্ট করে নিয়ে আসো। আমার এখানকার যেই সার্টিফিকেশন হবে সেটাকে অন্যরা সেভাবেই নেবে। এটা হচ্ছে একটা দিক। অ্যাকসেপ্টেন্সের কোনো সমস্যা নাই। প্রায় অলমোস্ট এখন উন্নত বিশ্বের সকল জায়গাতেই যোগ্যতা ভিত্তিক শিক্ষাক্রম নিয়ে কাজ করছে, এবং আমাদের আশেপাশে যেসব দেশগুলো আছে তারা সবাই কিন্তু আমাদের লাইনেই আছে। ভারত ঘোষণা দিয়ে দিয়েছে 26 সাল থেকে তার ওখানে কোনো 10ম শ্রেণী শেষে কোনো পরীক্ষা হবে না, এসএসসি পরীক্ষাই সে তুলে দিচ্ছে। তো তার বাচ্চারা কি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হবে না? 3 জুলাই থেকে শুরু হতে যাওয়া অর্ধবার্ষিক বা ষান্মাসিক পরীক্ষা থেকেই এই পদ্ধতিতে মূল্যায়ন করবেন শিক্ষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সতর্কতা ও স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশ দেন তিনি। সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, যেসব সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রমাণযোগ্য দুর্নীতির তথ্য পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতিতে জড়িত সরকারি কর্মকর্তা কর্মচারী কেউই ছাড় পাবে না। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তার একের পর এক দুর্নীতির খবর প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে। ক্ষমতাশালী শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি নিচের পদের কর্মচারীদের দুর্নীতিতেও সমালোচিত সরকার। সচিবালয়ে মন্ত্রিসভা পরবর্তী সংবাদ সম্মেলনে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। আপনার কাছে যে কটা তথ্য আছে তার থেকে কিন্তু বেশি ডিপার্টমেন্টের প্রসিডিংস প্রত্যেকটা ডিপার্টমেন্টে আছে। আমি আপনাকে একটা এটা আমি খুব দৃঢ়তার সাথে বলতে পারি। আপনি হয়তো কয়টা আপনি মিডিয়া আনছেন, তার থেকে বেশি কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট। আপনি জনপ্রশাসন খোঁজ দিয়ে দেখেন কয়েকজন অফিসারের বিরুদ্ধে এখন ডিপি চলতেছে। আপনি কিন্তু এতগুলো খবর আনেন না। দুর্নীতি তো সবাই করে না, একটা অফিসে সবাইকে দুর্নীতিবাজ হাতে গোনা কয়েকজন করে, তাই না? এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয়। অবশ্য তাই তো দাঁড়িয়েছে, তাই না? এরকম হয়েছে না? তো সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তারা কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ তাদের দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সদ্য পাশ হওয়া বাজেট যত্ন ও স্বচ্ছতার সাথে বাস্তবায়নের নির্দেশ দেন সরকার প্রধান। বাজেট বাস্তবায়নটা যেন নজরদারির মধ্যে রাখে এবং দ্রুততার সাথে, নিপুণতার সাথে, স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে সকলকে নির্দেশনা দিয়েছেন। মাননীয় মন্ত্রী সচিবগণকে সবাইকে বলেছেন যে এদিকে যেন সবাই মনোনিবেশ করে। এছাড়াও প্রধানমন্ত্রীর নাম বাদ দিয়ে মাদারীপুরের শিবচরে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এবং স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ পরবর্তী রপ্তানি কার্যক্রম যুগোপযোগী করতে রপ্তানি নীতি 2024 থেকে 2027 আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ অন্য কোনো দেশের দাসত্ব করে না বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের সাথে শত্রুতা করে বিএনপি বাংলাদেশের বড় ধরনের ক্ষতি করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে কোনো চুক্তি হয়নি, হয়েছে সমঝোতার স্মারক স্বাক্ষর। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে মহানগর উত্তরের আলোচনা সভায় তিনি আরো বলেন, নেতৃত্বের প্রশ্নে বিএনপির নেতারা নিজেরাই আতঙ্কিত। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বৃষ্টি উপেক্ষা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে মিছিল সহকারে নেতাকর্মীরা আসতে থাকেন দুপুর থেকে।
দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এই সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপির সরকার বিরোধী এক দফার আন্দোলন শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। কখন কার নেতৃত্ব কেড়ে নেওয়া হয় এই আতঙ্কে দলটির নেতাদের এখন ঘুম হারাম বলে জানান তারা। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? বিএনপিতে এখন নেতারা একে আরেকজনকে বলে সরকারের এজেন্ট। কি আন্দোলন তারা করবে? বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপির এক বক্তব্যের জবাবে সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর এক নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকারের কারণে তিস্তা চুক্তিতে ভারতের সংবিধান অনুসারে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তবে আলোচনার মাধ্যমে তা সমাধানযোগ্য বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। নয়া দিল্লিতে লাল গালিচা সম্বর্ধনা নিয়ে ওই যে বেগম খালেদা জিয়া ফিরে এলেন, ঢাকা বিমানবন্দরে সাংবাদিকরা জিজ্ঞেস করলো গঙ্গা চুক্তির কি হলো? খালেদা জিয়া কি বলল? আরে আমি তো গঙ্গা চুক্তির কথা বলতে ভুলেই গেছি। এই গঙ্গা চুক্তি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করেছে। বন্ধুত্ব আছে বলে আজকে আমরা তিস্তা সহ অভিন্ন নদীর পানি নিয়ে আলোচনা অনেক দূর অগ্রগতি সাধন করেছে। বিশ্ব পরিস্থিতির কারণে মূল্যস্ফীতিতে দেশের মানুষ কষ্টে আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সাধ্যমতো কাজ করে যাচ্ছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। প্রধানমন্ত্রীর ভারত সফরে করা সমঝোতা চুক্তি বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সাংবাদিকদের তিনি জানান, সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে কৌশল নির্ধারণে সমমনা দলগুলোর সাথে আলোচনা চলছে। তার অভিযোগ, সরকার নানা সময়ে জঙ্গিবাদকে বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রিপোর্টে জানাচ্ছেন মইনুল হাসান। বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের তিনি জানান, দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে ক্ষমতাসীনরা। সব মিলিয়ে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত সফরে নিজেদের ক্ষমতায় থাকার নিশ্চয়তা আদায় করাই ছিল সরকার প্রধানের মূল লক্ষ্য। এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কি পেল সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি। আমাদের যে পানির হিস্সা, সেই হিস্সাটাতে আমরা পাইনি। তিস্তা নদীর পানি আমরা পাইনি। আমরা অন্যান্য অভিন্ন যে নদী আছে তার কোনো হিস্সা আমরা পাচ্ছি না। এই একটা সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না। আমাদের যে ট্রেড ডেফিসিট আছে তার জন্য কোনো স্বচ্ছ কোনো ব্যবস্থা সেখানে নেওয়া হয়নি। ৮ বছর আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জঙ্গিবাদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে, কিন্তু এরা যেটা করেছে, এই সরকার যেটা করেছে, এরা জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আজকে কারাগারের মধ্যে নিক্ষেপ করে রেখেছে। বিএনপি মহাসচিব দলীয় ঐক্য ধরে রাখার পাশাপাশি মামলা নির্যাতনের শিকার নেতা কর্মীদের সহায়তায় আরও জোরালো ভূমিকা রাখতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জনগণকে বিভ্রান্ত করতে ভারতের সাথে বাংলাদেশের রেল ও তিস্তা পানি বন্টন সমঝোতা স্মারক নিয়ে বিএনপি নেতারা কল্পিত কথা বলছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ভারতের ট্রেন বাংলাদেশে ঢুকলে বাংলাদেশের ট্রেনও ভারত হয়ে নেপাল ও ভুটানে প্রবেশ করবে। অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক নিয়ে ভারত বাংলাদেশে প্রবেশ করবে এমন কথা বলে বিএনপি দেশে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বাংলাদেশের বুক চিরে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে। বুক চিরে যাওয়ার যে বিষয়টি,
কিন্তু এই সমঝোতা স্মারকে এটিও বলা আছে যে ভারতের মধ্য দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে, এই সমঝোতা স্মারকে বলা আছে। এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিটাগং পোর্ট ব্যবহার করবে। তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে, অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব। বিষয়টি কিন্তু আসলে আঞ্চলিক সহযোগিতার বিষয়, রিজিওনাল কানেক্টিভিটির বিষয়। তো এই বিষয়গুলো না বুঝে এই অসত্য কথাগুলি বলা হচ্ছে। ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রেখে জাতীয় সংসদে পাশ হল স্থানীয় সরকার সংশোধনী বিল 2024। দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বিলের ওপর আনা জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। এর আগে স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন র্যাব ও পুলিশ কর্মকর্তারা। সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বাংলাদেশে পুরোপুরি জঙ্গি নিয়ন্ত্রণ বলে মনে করেন এসবি প্রধান মনিরুল ইসলাম। এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান দাবি করেন জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। অন্যদিকে র্যাব মহাপরিচালক জানান বাংলাদেশে আর কখনো জঙ্গির উত্থান হবে না। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। ৮ বছর আগে গুলশানে হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত পুলিশ সদস্যদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে আসেন পুলিশের বিভিন্ন সংস্থার প্রধানরা। গুলশান থানা দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। জানান জঙ্গি নিয়ন্ত্রণে র্যাবের কঠোর অবস্থানের কথা। র্যাব এখন একটা আধুনিক, দক্ষ এবং পেশাদার বাহিনী, এবং আমরা আমাদের যে সক্ষমতা রয়েছে, আমি আপনাকে শুধু এই কথা বলতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস কখনোই এই দেশে কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি। পরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এসবি প্রধান মনিরুল ইসলাম। জানান জঙ্গি নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স অবস্থানের বিষয়ে। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের কাউন্টার টেরোরিজম, অ্যান্টি টেরোরিজম ইউনিট সহ অন্যান্য ইউনিট, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারা এইটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবেই ইন্টেলিজেন্স সংগ্রহ, এটি নিয়ে গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে। ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। শ্রদ্ধা নিবেদন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা, জঙ্গি নির্মূলে সমাজের সবার সহযোগিতাও চান তিনি। বাংলাদেশের যে অ্যান্টি টেরোরিজম ইউনিট, কাউন্টার টেরোরিজম ইউনিট এবং অন্যান্য সহযোগী যে সংগঠনগুলো রয়েছে জঙ্গি দমনের জন্য, তাদের যে দক্ষতা, তাদের যে দূরদর্শিতা, সেটি কিন্তু বাংলাদেশকে অনেক সুন্দর অবস্থায় রেখেছে এবং বিশ্বে একটি রোল মডেল হিসেবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। পরে গুলশানের হলি আর্টিজান বেকারিতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দেয়া ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এখান থেকেই আলোচিত নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু সরবরাহ করা হয়েছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালায় সংস্থাটি। সাভার প্রতিনিধি শেখ বাশারের প্রতিবেদন, জানাচ্ছেন জাহিদুল আলম। ব্রাহ্মা জাতের গরু দেশে নিষিদ্ধ থাকলেও জাল কাগজপত্র তৈরি করে 2021 সালে আমেরিকা থেকে 18টি ব্রাহ্মা জাতের গরু দেশে আনে ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রো। সেই সময় কাস্টমস তা জব্দ করে পাঠায় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে। পরে সুলভ মূল্যে মাংস বিক্রির শর্তে কর্মকর্তাদের ম্যানেজ করে 15টি গরু ফিরিয়ে নেয় সাদিক অ্যাগ্রো। তবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইমরান মাংস বিক্রি না করেই গরুগুলো তার খামারে রেখে দেন। পরবর্তী সময়ে কুরবানির জন্য দাম হাঁকান কোটি টাকা। 3টা গরু মিলেই বিক্রি হয়েছিল 2,60,00,000 টাকা। ব্রাহ্মা জাতের গরুর বিভিন্ন তথ্য অনুসন্ধান, টেন্ডার জালিয়াতি সহ নানা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সোমবার কেন্দ্রীয় গো প্রজনন খামারে অভিযান চালায় দুদকের 9 সদস্যের একটি দল। কিছু গরু পরে বিক্রয় করছে এই ব্রাহ্মা প্রজাতি। এগুলো গরু সে কোথা থেকে পাইছে এবং আসলে কিভাবে, এইগুলো তথ্য সংগ্রহের জন্য আমরা এখানে আসছি। আমরা জানি যে এইগুলো গরুগুলো রমজান মাসে ইয়ে করে দেওয়ার কথা, মানে জবাই করে বিক্রি করে দেওয়ার কথা, কিন্তু এরপরে কিভাবে আসলো এটা আমরা
তথ্য যাচাইয়ের জন্য আসছি এবং আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি এবং আমরা এগুলো যাচাই বাছাই করে পরবর্তী রিপোর্ট 2023 ও 24 সালে পরপর 2 বছর প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে প্রকাশ্যে ইমরান ব্রাহ্মা জাতের নিষিদ্ধ গরু উচ্চবংশীয় গরু হিসেবে প্রদর্শন করেন। এটা হচ্ছে ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বংশমর্যাদাপূর্ণ গরু এর জন্য বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নকে প্রাধান্য দেয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশে নিযুক্ত গ্রিস, লিথুনিয়া ও মালাউইয়ের অনাবাসিক রাষ্ট্রদূতরা বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে তাদের স্বাগত জানিয়ে বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন সম্ভাবনা খাতের উন্নয়নে রাষ্ট্রদূতদের কাজ করার কথা বলেন রাষ্ট্রপতি। বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা তুলে ধরে দেশের অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, আইসিটি সহ সম্ভাবনাময় খাতে গ্রিস, লিথুনিয়া ও মালাউইয়ের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উন্নয়নশীল দেশের যাত্রায় বাংলাদেশ যাতে জিএসপি প্লাস সুবিধা পায় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাও চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে গ্রিসের আলিকি কোৎসো মিতোপাওলো, লিথুনিয়ার ডায়ানা মিকিভিসিয়েন ও মালাউইয়ের অনাবাসিক রাষ্ট্রদূত লিওনার্দো মেনজেজিকে বঙ্গভবনে গার্ড অফ অনার জানায় রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের সদস্যরা। সেনাবাহিনীর সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। এছাড়া নৌ সদর দপ্তরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় নৌবাহিনীর প্রধান। এ সময় নৌবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। বাংলাদেশ সফরকালে ভারতীয় নৌবাহিনীর প্রধান বাংলাদেশ নেভাল একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নেবেন এবং চট্টগ্রাম নৌ অঞ্চল সফর করবেন। প্রতিনিধি দলটি 5 জুলাই ভারতে ফিরে যাবে। টানা ভারী বৃষ্টিতে হু হু করে পানি বাড়ছে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ বিভিন্ন জেলার নদ নদীতে। 5 জুলাই পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাসে আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে ওইসব এলাকায়। ওদিকে ভারতের গজলডোবা ব্যারেজ খুলে দেয়ায় আশঙ্কাজনক হারে পানি বাড়ছে তিস্তা নদীতে। তিস্তা ব্যারেজের সব গেইট খুলে দেওয়া হয়েছে। সকালে কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে বইছে তিস্তার পানি। এতে ডুবে যায় রাজারহাট উপজেলার নদী তীরবর্তী বেশ কিছু চরগ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 500 পরিবার। ভারী বৃষ্টির সাথে ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানিও দ্রুতই বাড়ছে। ওপারে চেরাপুঞ্জিতেও গত 24 ঘন্টায় 313 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার ঢলে জাদুকাটা নদী উপচে তাহিরপুর সুনামগঞ্জ সড়কের বেশ কিছু অংশ এরই মধ্যে তলিয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের অভাবই মূল সমস্যা বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজধানীর বিআইআইএসএস এর উদ্যোগে জলবায়ু সহনশীলতা ও অর্থায়ন নিয়ে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, অভিযোজন ক্ষমতার জোরদারে বাংলাদেশ যথেষ্ট চেষ্টা করলেও তা যথেষ্ট নয়। জলবায়ুর ক্ষতি মোকাবেলায় ধনী দেশগুলোর প্রতিশ্রুত টাকা পেতে প্রতিবেশী দেশগুলোর সাথে দলগতভাবে কাজ করতে হবে। বাংলাদেশ জলবায়ু সংসদের আহ্বায়ক নাহিম রাজ্জাক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা সেমিনারে বক্তব্য রাখেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবছর হিটওয়েভে পোল্ট্রি ও ডেইরি খামারে 3,300 কোটি টাকার ক্ষতি হয়েছে। সিমেন্ট শিট ব্যবহারের মাধ্যমে কৃষি খামারে এই ক্ষতি কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও সিমেন্ট শিট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের সভাপতি মোসাদ্দেক হোসেন। ইকোনমিক রিপোর্টার্স ফোরামে কৃষি অর্থনীতি নিয়ে আয়োজিত সেমিনারে এসব তথ্য জানানো হয়। পরিসংখ্যান অনুযায়ী সিমেন্ট শিটের ব্যবহারে ডিমে 11%, মাংসে 7% ও দুধে 4% উৎপাদন বেড়েছে, যা টেকসই খামার ব্যবস্থাপনা ও পুষ্টির যোগানে ভূমিকা রাখছে। তাদের মতে 1.09% জিডিপিতে অবদান পোল্ট্রি ও ডেইরি শিল্পের। যে পরিমাণ হিট স্ট্রেস হয়েছিল আমাদের দেশে, হিট ওয়েভ হয়েছিল, এই হিট ওয়েভের কারণে আমাদের প্রায়
3,300 কোটি টাকার লস হয়েছে পোলট্রি এবং ডেয়ারি সেক্টরে। 3,300 কোটি টাকা লস হয়েছে আমাদের পোলট্রি এবং ডেয়ারি সেক্টরে। এই লসটা হতো না যদি আমরা শেডগুলাকে কন্ট্রোল হাউস বলি না, আমি বলবো যদি আমরা সিআই সিদ্ধি না করে, ঢেউ টিন্দি না করে আমরা যদি সিমেন্ট সিদ্ধি করতাম তাহলে এই লসটা হতো না। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল অত্যন্ত বিপজ্জনক ঝড়ে পরিণত হয়েছে। প্রবল শক্তি সঞ্চয় করে ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে যাওয়া হ্যারিকেন বেরিল ইতোমধ্যে ক্যাটাগরি 4 ঝড়ে পরিণত হয়েছে। এর ফলে এই ঝড় ক্যারিবীয় অঞ্চলে ঘন্টায় 179 থেকে 209 কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার বলছে, রোববার ভোর রাত থেকে সোমবার যে কোনো সময় হ্যারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। গত শুক্রবার আটলান্টিকে সৃষ্ট এই ঝড় ইতিমধ্যে প্রবল শক্তি সঞ্চয় করে অত্যন্ত বিপজ্জনক রূপে ঝড়ে রূপ নিয়েছে। এবার পাটিক্স খেলার খবর। আগামী বোর্ড মিটিংয়ে খেলোয়াড়দের পারফরমেন্সের মূল্যায়ন করবে বিসিবি। এছাড়া কোচ হাতুরা সিংহের সাথে চুক্তি নবায়ন হবে কিনা তা নিয়েও হবে আলোচনা। মঙ্গলবার বিসিবিতে কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনার বিষয়বস্তুর কথা জানাতে গিয়ে দুপুরে মিরপুরে এসব কথা বলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। এ সময় তিনি জানান, অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার সহ বিশ্বকাপে কোচের ডিসিপ্লিনারি বিষয় নিয়ে বোর্ড সভায় কথা বলবেন তারা। আগামীকাল আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের একটা সভা রয়েছে এবং এই সভায় মূলত আমাদের যে রুটিন ম্যাটার্সগুলো থাকে এগুলো আসবে এবং এর বাইরে বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে যে পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। শ্বাসরুদ্ধকর ম্যাচে স্লোভাকিয়াকে 2-1 গোলে হারিয়ে ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ইটালিকে বিদায় করে দেওয়া সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তারা। আরেক ম্যাচে জর্জিয়াকে 4-1 গোলে বিধ্বস্ত করে শেষ 8-এ জায়গা করে নিয়েছে স্পেন। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। ঘড়ির কাঁটা কিভাবে একটি দলের, একটি দেশের সমর্থকদের হৃদয় স্পন্দন বন্ধ করে দিতে পারে তা ইংল্যান্ডের খেলোয়াড়দের চেয়ে আর কে ভালো বলতে পারবে। 94 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থাকা ইংলিশরা তখন ইউরোর শেষ 16 থেকেই বিদায়ের শঙ্কায়। কিন্তু ত্রাণকর্তার ভূমিকায় হাজির হলেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদ তারকার ব্যক্তিগত দক্ষতায় অক্সিজেন খুঁজে পায় সাউথ গেটের দল। শেষ মুহূর্তে বাজিমাত ইংল্যান্ডের। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে বায়ার্ন মিউনিখ ফুটবলার হ্যারি কেইন দ্বিতীয় গোল করে দলকে তুলে নেন কোয়ার্টার ফাইনালে। এর আগে স্লোভাকিয়া রীতিমতো স্তব্ধ করে দেয় ফেভারিটের তকমা নিয়ে খেলতে আসা প্রতিপক্ষ শিবিরকে। খেলার ধারার বিপরীতে 25 মিনিটে গোল করেন ইভান সরাঞ্জ। এরপর সেই গোল ধরে রাখার প্রাণপণ লড়াই চলে শেষ মুহূর্ত পর্যন্ত। তবে তা আর হয়নি ইংল্যান্ডের 2 সেরা তারকার জাদুতে। এবার তাদের সামনে বাধা ইতালিকে বিদায় করে দেয়া সুইজারল্যান্ড। আরেক ম্যাচে স্পেনকে কোনো বেগ পেতে হয়নি কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে। পর্তুগালকে হারিয়ে চমকে দেয়া জর্জিয়ার রূপকথা তারা থামিয়ে দেন শেষ 16তেই। প্রথমার্ধে রদ্রি আর দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করেন রুইজ। এরপর নিকো উইলিয়ামস এবং দানি ওলমো জর্জিয়ার গোলপোস্টের জাল খুঁজে পেলে সহজেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করে 3 বারের ইউরো এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। সেমিতে ওঠার পথে তাদের প্রতিপক্ষ জার্মানি। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। মেক্সিকোর সাথে 0-0 ড্র করে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে ইকুয়েডর। অ্যারিজোনায় 2 দলই মাঠে নামে শেষ 8 নিশ্চিত করতে। গ্রুপে 9 পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভেনেজুয়েলা। 3 পয়েন্ট নিয়ে খেলতে নামে ইকুয়েডর আর মেক্সিকো। তবে গোল পার্থক্যে এগিয়ে থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থায় ছিল ইকুয়েডর। জিততে মরিয়া মেক্সিকো বল দখল আর আক্রমণে প্রতিপক্ষ রক্ষণ কাঁপিয়ে দিলেও তা ভাঙতে পারেনি। ফলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। শেষ 8-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইকুয়েডর।
শেষ করার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। বৈষম্যমূলক পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষার মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন এনসিসিসির, থাকছে না গ্রেডিং। বিদেশে উচ্চ শিক্ষায় বিড়ম্বনায় পড়বেন শিক্ষার্থীরা, বলছেন গবেষকরা। সতর্কতা ও স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর, দুর্নীতির সাথে জড়িতদের ছাড় নয়। আওয়ামী লীগ অন্য কোনো দেশের দাসত্ব করে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। ভারতের সাথে সমঝোতা চুক্তি বাংলাদেশকে পরনির্ভরশীল করবে বললেন মির্জা ফখরুল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। আল্লাহ হাফেজ।